আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল আলম, প্রেমচাঁদ সুভাষ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জানব। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা নিয়ে। হ্যাঁ, আমরা বোর্ডে কি করেছি, শিরোনাম লিখেছি। হ্যাঁ, বাংলাদেশ ও তাহলে আমাদের শিরোনাম কি? হ্যাঁ, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। বাংলাদেশের প্রাচীন সভ্যতা জানতে হলে আমাদেরকে ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হবে। আর ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতা মিশরীয় ও মেসোপটেমিয় সভ্যতার সমসাময়িক কালের। অপরপক্ষে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে শুরু হওয়া গঙ্গা অববাহিকার দ্বিতীয় নগর সভ্যতা ইউরোপের গ্রিক ও রোমান সভ্যতার সমসাময়িক। এ অধ্যায়ে আমরা ভারত উপমহাদেশের নগর সভ্যতা সম্পর্কে জানবো। পার্ট 1-এ আমরা এটা পড়বো। আমরা শিরোনামটা একবার লিখে ফেলি। আমরা জানবো ভারত উপমহাদেশের নগর সভ্যতা সম্পর্কে। ভারত উপমহাদেশের সবচেয়ে পুরাতন সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এই সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 অব্দে ভারত উপমহাদেশের সিন্ধু, সরস্বতী, হাকরা ইত্যাদি নদ নদী অববাহিকায় গড়ে উঠেছিল। এই সভ্যতা বড় দুটি নগর হচ্ছে একটি হরপ্পা, অন্যটি হচ্ছে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতাকে কি বলা হয়? প্রথম ভারতের নগর সভ্যতা। উন্নত নগর পরিকল্পনা দেখা যায়। এই নগরে উন্নত নগর পরিকল্পনা দেখা যায় সিন্ধু সভ্যতার নগরগুলোতে। নগরের রাস্তার পাশে ডাস্টবিন, সড়কবাতি, পানি নেমে যাওয়ার জন্য ড্রেন, সবকিছুই ছিল একেবারে সাজানো গোছানো। একতলা দোতলা বাড়িঘরগুলো ছিল পরিকল্পিতভাবে তৈরি। প্রত্যেক বাড়িতে পানির জন্য ছিল কুয়া। ছোট্ট ড্রেন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যেত রাস্তার বড় ড্রেনেজ। মহেঞ্জোদারো নগরের আবিষ্কার হয়েছিল বিশাল এক গোসলখানা। মহেঞ্জোদারো নগরে আবিষ্কার হয়েছিল একটি বিশাল গোসলখানা। অনেকটা এখানকার সুইমিং পুলের মতো, অনেকটা এখনকার যুগের সুইমিং পুলের মতো। হরপ্পার পাওয়া গেছে শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার। পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তিও পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়। পাওয়া গেছে চুনাপাথর ও ব্রোঞ্জের মূর্তি। বিস্তৃত এই সভ্যতার অসংখ্য সিল পাওয়া গেছে। সিলের গায়ে লিপির মতো চিহ্নগুলো পাথরদার করার চেষ্টা চলছে। এই সভ্যতা পাথরের বাটখারা পুঁথিগুলো খুবই আকর্ষণীয়। সিন্ধু সভ্যতা ছিল অন্ত বাণিজ্য ও বহির্বাণিজ্যের ব্যবস্থা। ভারত উপমহাদেশের এই সমৃদ্ধ সভ্যতাটি 1700 খ্রিস্টপূর্বে অব্দের পর আর পাওয়া যায় না। সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো ঐতিহাসিকরা জানে। সিন্ধু সভ্যতার পর 1000 বছর ভারত উপমহাদেশের কোথাও নগর সভ্যতা গড়ে ওঠেনি। তবে খ্রিস্টপূর্ব 700 অব্দে গঙ্গা অববাহিকায় আবার একটি নগর সভ্যতা বিকাশ লাভ করে। ভারত উপমহাদেশের এই সভ্যতাকে দ্বিতীয় নগর সভ্যতা বলে আখ্যায়িত করা হয়। এ পর্যন্ত ভারত উপমহাদেশে পাটালিপুত্র, চম্পা, বিদিশা, আমরাবতী ইত্যাদি নামে 40টিরও প্রত্নতত্ত্ব দ্বিতীয় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কার করেছেন। বাংলাদেশের কুয়ারি বটেশ্বর এবং কুন্দ্রনগর অর্থাৎ মহাস্থানগড় দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন। আমরা পার্ট 2-এ বাংলাদেশের যে নগর সভ্যতার প্রথম নগর সভ্যতা এই হয়েছিল কুয়ারি বটেশ্বর, এই সম্পর্কে একটু জানবো। আমরা শিরোনামটা একবার লিখে নেই।
এই পাশে আমরা ওয়ারী বটেশ্বর সম্পর্কে জানবো। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলা বেলাব উপজেলার দুটি গ্রামের বর্তমান নাম। প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ওয়ারী বটেশ্বর নামে গ্রামের 2500 বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। ওয়ারী বটেশ্বর ছিল সেই নগর সভ্যতারই প্রাণ কেন্দ্র, নগর কেন্দ্র। 2500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়ে যায় মাটির চাপা পড়ে। পরবর্তীকালে ওয়ারী বটেশ্বর অঞ্চলে জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থলীর কাজে মাটি ওলট পালট হয়, প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে যায়। বর্ষাকালে ধাতব পাত্র, কাঁচ, পাথরের প্রত্নতত্ত্ব চকচকে দেখায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং 1930 সালে থেকে লেখালেখি শুরু করেন। দীর্ঘদিন পর 2000 সাল থেকে ওয়ারী বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক ও গবেষণা শুরু হয়। প্রতি বছর উৎখননে পাওয়া গেছে অমূল্য প্রত্নতত্ত্ব বস্তু। সমৃদ্ধতর হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস। ওয়ারী বটেশ্বর প্রাপ্ত ধাতব অলঙ্কার, স্বল্প মূল্যবান পাথরের কাঁচের পুঁথি, চুনসুরকি রাস্তা, ইট নির্মিত স্থাপত্য, দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা এবং নয়নাভিরাম বাটখারা বাণিজ্যিক পরিচয়। ওয়ারী বটেশ্বর ছিল একটি নদী বন্দর। আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল ওয়ারী বটেশ্বর। রোলেটেড মৃৎপাত্র ও স্যান্ডউইচ কাঁচের পুঁথি আবিষ্কার হয় এই ওয়ারী বটেশ্বরে। ভূমধ্য সাগর এলাকায় বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত করে। নবযুক্ত হাইটিন ব্রোঞ্জের নির্মিত পাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ওয়ারী বটেশ্বরের আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। ওয়ারী বটেশ্বর আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আবিষ্কৃত মৃৎপাত্র, পাথর ও কাঁচের পুঁথিতে এর চিত্রশিল্প ফুটে উঠেছে, যা উন্নত শিল্পবোধ দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরে আমরা আরেকটি নগর সভ্যতা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মহাস্থানগড়। এটি আমাদের 3 নম্বর পাশে আছে। কেন শিরোনামটা একবার লিখে নেই। আমরা তো সবাই জানি মহাস্থানগড়ের পূর্ব নাম ছিল পুন্ড্রনগর। প্রায় 2400 বছর আগে বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল এই মহাস্থানগড় বা পুন্ড্রনগর। নগরটি ছিল ধন সম্পদে পরিপূর্ণ, তাই প্রাচীন দুর্গনগরী ও পরীক্ষা দ্বারা সেটি ছিল সুরক্ষিত। কালের পরিক্রমায় পুন্ড্রনগর ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে ঢিবি ও জঙ্গলে পরিণত হয়। দেশপ্রেমিক ফকির মজনু শাহ মহাস্থানগড় জঙ্গল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন। মানুষ ভুলে যাওয়া প্রাচীন নগরের আসল নাম। প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম 1879 সালে মহাস্থানের জরিপ করে অনুমান করেন এখানকার মাটির নিচে লুকিয়ে আছে বিখ্যাত পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ। শুরু হয় প্রত্নতাত্ত্বিক কাজ, খননের কাজ। আবিষ্কৃত হতে থাকে নগরের রাস্তাঘাট, ঘরবাড়ি, অলঙ্কার, মুদ্রা, পোড়ামাটির শিল্পকর্ম, লিপি প্রভৃতি। 5 থেকে 10 মিটার উঁচু দুর্গ বেষ্টিত খ্রিস্টপূর্ব 4th শতকের নগর কেন্দ্রিত ছিল উত্তর দক্ষিণে 1523 মিটার এবং পূর্বে পশ্চিমে ছিল 1371 মিটার। অনুমিত হয় জনহিতৈষী মৌর্য শাসক সম্রাট অশোক পুন্ড্রনগর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন। ব্রাহ্মী লিপিতে পুন্ড্রনগরের দুর্ভিক্ষের সময় প্রজাদের শস্য
অর্থকে সাহায্য আদেশ লিপিবদ্ধ আছে। এতে বলা হয়েছে যে সুদিন ফিরে আসলে প্রজাসাধারণ যেন আবার রাষ্ট্রীয় কোষাগারটা ফেরত দেন। অন্যান্য দ্বিতীয় নগর সভ্যতার মতো পুণ্ড্রনগর ছিল একটি সমৃদ্ধ নগর। পুণ্ড্রনগর ছিল পুণ্ড্রবর্ধন ছিল পুণ্ড্রনগরের রাজধানী। উল্লেখ্য, পুণ্ড্রনগরের সঙ্গে বাণিজ্য কারণে ভারত উপমহাদেশের অনেক নগর বন্দরের যোগাযোগও ছিল, ফলে বহু বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেন ছিল। সেই সময় উর্বর ভূমি ও করতোয়া নদীর মাধ্যমে যোগাযোগের ফলে পুণ্ড্রনগর এলাকায় ছিল ঘনবসতি। 7ম শতকে চীন দেশের পরিব্রাজক ও ধর্মযাজক হিউয়েন সাং পুণ্ড্রনগর এলাকায় 20টি বৌদ্ধবিহার এবং 100টি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন। প্রাচীন বৌদ্ধবিহারগুলোকে আধুনিক কালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়। মহস্থানগড় দুর্গানগর থেকে 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নে ভাসু বিহার তোতারাম পণ্ডিতের ভিটায় 2টি বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। মহস্থানগড় ও দুর্গানগর সংলগ্ন গোবিন্দ ভিটা এবং 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিম গোকুল মেধের মন্দিরও আবিষ্কৃত হয়েছে এইখানে। আমরা পার্ট 4 ও 5 প্রাচীন বিশ্ব সভ্যতা সম্পর্কে জানবো। আমরা এই পাঠ শিরোনামটা একবার লিখে নেই। প্রাচীন বিশ্ব সভ্যতা। অধিকাংশ প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে। এ পাঠে আমরা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন বিশ্ব সভ্যতা সম্পর্কে জানব। মিশরীয় সভ্যতা। প্রাচীন যে বিশ্ব সভ্যতাগুলো আছে তার ভিতর বহু পুরাতন হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা আজ হতে প্রায় 5000 বছর পূর্বে মিশরের নীল নদীর তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল। সে সময় মিশরের রাজাদেরকে বলা হতো ফারাও, অর্থাৎ ফারাও রাজা। দেশবাসী ফারাওদেরকে খুব শ্রদ্ধা করত। মিশরীয়দের বিশ্বাস ছিল যে মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার রাজা হবেন। এ কারণে মিশরীয়রা যত্ন করে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতেন। ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়ে মিশরের বিজ্ঞানীরা মমি তৈরির কৌশল উদ্ভাবন করেন। আর মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে তৈরি শেখে বিশাল পিরামিড। পাথর ও ব্রোঞ্জের মূর্তি তৈরিতেও মিশরীয় ছিল খুবই দক্ষ। ছবির মতো দেখতে এক ধরনের লিপি উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়। একে বলা হতো হায়ারোগ্রাফিক্স লিপি। মেসোপটেমিয়া সভ্যতা। ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর ভূমিতে মেসোপটেমিয়া সভ্যতার জন্ম হয়েছিল। মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে 2 নদীর মধ্যবর্তী স্থান বা ভূমি। এই অঞ্চলে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন সুমেরীয় সভ্যতা, পুরাতন ব্যাবিলিয়ন সভ্যতা, এশীয় সভ্যতা, ক্যাডলীয় সভ্যতা অথবা নতুন ব্যাবিলিয়ন সভ্যতা। এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 4000 বছরের পূর্বে অব্দে। মেসোপটেমিয়া সভ্যতা একটি বিশেষ ধরনের লিপির উদ্ভব হয়। এর নাম হচ্ছে কিউনিফর্ম। মিশরের মতো পিরামিড তৈরি না হলেও চমৎকার ধর্মমন্দির তৈরি হয়েছিল এখানে। একে বলা হতো জিগুরাত। মেসোপটেমীয় সব সভ্যতায় নানা ক্ষেত্রে অবদান রেখেছিল। এর মধ্যে সবচেয়ে পুরাতন ব্যাবিলিয়ন রাজা হাম্বুরাবি আইন সংকলন তৈরি করেছিলেন। এশীয়দের যুদ্ধ বিদ্যায়
হ্যাঁ, এশীয়রা প্রচন্ড যুদ্ধবিদ্যা পারদর্শী ছিল। হ্যাঁ, নতুন ব্যাবিলন নগরটি ছিল 56 মাইল দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা। সম্পূর্ণ দেয়ালের উপর ছিল বাগান তৈরি করা হয়েছিল। ইতিহাসে তা ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত। হ্যাঁ, তাছাড়া দালান কোঠা নির্মাণ, মূর্তি তৈরি, বিজ্ঞান চর্চায় ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমিয়ার সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা জানতে পারি। এরপরে আসে আমরা চীনের সভ্যতা অর্থাৎ চৈনিক সভ্যতা। ওয়াংহো ও ইয়াংশিকিয়াং নদীর তীরে খ্রিস্টপূর্ব 2000 বছর আগে গড়ে উঠেছিল চীনের এই নগর সভ্যতা। সভ্যতার বিকাশ ঘটেছিল চীনের কয়েকটি রাজবংশের বিশেষ ভূমিকা কেন্দ্র করে। এদের মধ্যে শাং এবং চৌ বংশের সময়কাল ছিল খুবই গুরুত্বপূর্ণ। চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল। ব্রোঞ্জ দিয়ে নানা রকম শিল্পকর্ম ও মূর্তি গড়তে চীনারা ছিল খুবই দক্ষ। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে চীনের মহাপ্রাচীর। চীনের শত্রু হাত থেকে রক্ষা করার জন্য কয়েকশো বছর ধরে এই প্রাচীরটি তারা নির্মাণ করেন। এরপরে আসি আমরা পারস্যীয় সভ্যতা। আজকের যে দেশটি ইরান বলে আমরা জানি, সেটি প্রাচীনকালে পারস্য নামে ডাকা হতো। খ্রিস্টপূর্ব 600 অব্দে পারস্যরা একটি সভ্যতা গড়ে ওঠে। পারস্যদের এই সভ্যতা গড়ে ওঠে। সভ্যতা বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন প্রথম দারিউস। তিনি বিভিন্ন দেশ জয় করে পারসিক রাজার সাম্রাজ্য পরিচালিত করেছিলেন। সভ্যতার ইতিহাসে পারস্যদের দুটি বড় অবদান রয়েছে। একটি সাম্রাজ্য পরিচালনার দক্ষ প্রশাসনিক কাঠামো, অন্যটি বিশেষ করে ধর্মীয় কাঠামো। বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনার জন্য দারিউস গোটা সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেছিলেন। প্রতিটি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক। তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন। এতে দ্রুত ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের সকল লোকেরা প্রদেশের খবর রাজধানীতে পৌঁছে দিতে পারত। পারস্য সভ্যতার চমৎকার স্থাপত্য ও মূর্তি তৈরি হয়েছিল। সর্বপ্রথম ব্যাপকভাবে এক ঈশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্যের ধর্ম প্রচারক জরস্টার। পারস্যীয় প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশেই গ্রহণ করে। তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মের উপর। প্রাচীন নগর সভ্যতাগুলো বেশিরভাগই গড়ে উঠেছিল এশিয়া এবং আফ্রিকা মহাদেশে। ইউরোপের দুটি নগর সভ্যতা গড়ে উঠেছিল, একটি গ্রিসে, অন্যটি রোমে। এ সম্পর্কে আমরা জানবো। গ্রিক সভ্যতা। পুরাতন গ্রিসে একক কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি। খাড়া খাড়া পাহাড়ের মধ্যে একটি নগর তৈরি হয়েছিল। এর জন্য প্রতিটি নগর পরিণত হয় পৃথক রাষ্ট্রে। এই কারণে গ্রিসের রাষ্ট্রগুলোকে বলা হতো নগর রাষ্ট্র। নদী না থাকায় কৃষি জমি ছিল না তেমন, তাই সমুদ্রের তীরে বিকাশ ঘটে। নগর রাষ্ট্রগুলোর প্রধান আয় ছিল বাণিজ্য করতে গিয়ে তারা অনেক দেশ দখল করে নেয়। গ্রিস সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 800 অব্দে। গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ নগররাষ্ট্র, একটি এথেন্স আর স্পার্টা। দুটি নগররাষ্ট্রের কাঠামো ছিল আলাদা। এথেন্স গড়ে উঠেছিল গণতন্ত্র আর স্পার্টা সামরিকতন্ত্র। ধর্ম, স্থাপত্য, ভাস্কর্য নির্মাণ, দর্শন, বিজ্ঞান সকল ক্ষেত্রে গ্রিস, বিশেষ করে এথেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমরা এই অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি। শেষে আমরা রোমান সভ্যতা সম্পর্কে আলোচনা করে আমাদের আজকের আলোচনা শেষ করে দিই। রোমান সভ্যতা। গ্রিস সভ্যতা গড়ার কাছাকাছি সময়ে রোমেও নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। সামান্য কৃষিকাজ হলেও এই সভ্যতাটি ছিল বাণিজ্য নির্ভর। রোমানরা ছিল যোদ্ধা জাতি। নানা দেশ জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে তারা। জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার এমন সব বিখ্যাত রোমের সম্রাট বিস্তার করেছিলেন। রোমানরা পাথর ও ইট দিয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, ধর্মমন্দির
ইত্যাদি নির্মাণ করে সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাথরের মূর্তি তৈরিতে প্রাচীন বিশ্বে রোমানরাই সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেছিল। বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই রোমান বিজ্ঞানীরা। শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা শেষ করলাম। সামনের দিনে আমরা ইনশাআল্লাহ তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।